পরিস্থিতি খারাপ। আরেকটা জিনিস, যে আইলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল সরকারিভাবে কেন্দ্র সরকার টাকায়, সেটা টোটালি লক করা আছে, খোলা হয়নি। সবাই কি খোলে হবে কি করি, আমাদের রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা নেই। যেমন নেজার শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম একটা মাধ্যম, আমাদের নরেন্দ্রপুর থেকে মরারা এসছেন এখানে রিলিফিতে। এই 3 দিন যাবত আমাদের 3500 মানুষকে মানে কুকুর দাদারা চেষ্টা করছেন অনেকটা, বিশেষ করে দাদা যেভাবে সাহায্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন, খুব ভালো লাগছে। তোমরা যখন বন্ধুরা, আজকে আমরা এসেছি সন্দেশখালী ব্লকের প্রত্যন্ত গ্রাম আখড়াতলার দিকে। তো নাজাটে প্রচুর ভেঙে গেছে, সুন্দরবনের অবস্থা খুবই খারাপ। এদিকে হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাসনাবাদ ব্লক প্রচণ্ড বাজে অবস্থা। তো এখানে ত্রাণের জন্য সরকারিভাবে যে জলের ব্যবস্থা করেছে পিএইচইডি ডিপার্টমেন্ট থেকে, আপনারা দেখুন সেই অবস্থাগুলো, এই জলের অবস্থা, গাড়িগুলো লাগিয়ে রেখেছে। এই পুকুর থেকে এটাকে আর কি পরিশোধন করে মানুষের খাওয়ার ব্যবস্থা করতে, পানের উপযোগী করে তুলেছে। তো পিএইচডি ডিপার্টমেন্ট থেকে এই ব্যবস্থাটা করেছে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আরও এগিয়ে যাব। তো আজকের পরিস্থিতি খুবই খারাপ আমাদের, বিশেষ করে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষদের। আপনার ধরুন নাজাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মিনাখা বা এমনিভাবে দক্ষিণ আখড়াতলা বলুন, প্রচণ্ড বাজে অবস্থা। তো এই নিয়ে আপনারা সবাই দেখুন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ওনাদেরকে আর কি অবগত করতে চাই, আপনারা সেদিকে খেয়াল রাখবেন। তো আমরা এই দৃশ্য আজকে দেখছি, সত্যি ভয়াবহ পরিস্থিতি। আমফানের ভয়াবহ রূপের জন্য আজকের আমাদের এই অবস্থা। জলের পরিস্থিতি খুবই খারাপ সাধারণভাবে দেখলে, কিন্তু এই জলটা বিশেষ করে পরিশোধন করে খাওয়ার উপযোগী করেছে, পানের উপযোগী। এই দেখুন, আমরাও পথে চলতে চলতে এটাকে করব। সব মানুষেরা, পথে চলতি মানুষেরা বা গ্রামের মানুষেরা এগুলোকে নিয়ে যাচ্ছে। মানুষের সত্যিই দুরবস্থা, প্রচণ্ড খারাপ অবস্থা। এখানে সরকারি সাহায্য, ত্রাণ এসবের খুবই জরুরি, খুবই প্রয়োজন। তো এখানকার মানুষের দুরবস্থা খুবই। তো সাধারণ মানুষের কিছু কথা আপনারা শুনুন, এ বিষয়টা দেখুন। বলুন আপনার মানে কেমন ক্ষতি হয়েছে, মানে এখানে কিরকম ঝড় হয়েছে? ঝড় তো প্রচুর গতিবেগী হয়েছে, অ্যাডভেস্টার ঘরের চাল সব উড়ে গেছে, মাটির বাড়ি ভেঙে পড়েছে, নদীর বাঁধ ভেঙে গেছে। সেই সঙ্গে আমরা সরকারি সাহায্য সুযোগও কম বেশি পাচ্ছি, ত্রিফল অনেকে পেয়েছে, এখনো যারা পায়নি তারা হয়তো 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। লকডাউনের পরিস্থিতিতে মানুষের তো আয় ইনকাম নেই, প্রচুর খারাপ অবস্থা ধরুন, কারণ মানুষ সেইভাবে ইনকাম করতে পারছে না, কারণ রাস্তায় বার হতে পারছিল না। তারপরে ধরুন এই আমফানের পরিস্থিতিতে আপনাদের খুবই অবস্থা খারাপ চলছে। মানুষের অনেকে তো খাওয়া দাওয়ার অবস্থা, খাওয়া দাওয়া তো সমস্যা হচ্ছে, খুব সমস্যা। সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, যে চালগুলো দিচ্ছে তার জন্য আমরা কোনো রকমে বেঁচে আছি। যেটা না দিলে আমরা একেবারেই হয়তো মারা যেতাম না খেতে পেয়ে। ঠিক ঠিক। আইলাস হিসেবে ক্ষতি হয়েছে, তার থেকে প্রচুর আমাদের এই সুন্দরবন এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে। যে ক্ষতি সীমা সংখ্যা নেই, এরকম ক্ষতি আমরা কোনো সময় আমাদের লাইফেই দেখিনি যে এত পরিমাণে ক্ষতি হয়েছে। কারোর ঘর নেই, কারোর বাড়ি নেই, কারোর চালা ঘর, কারোর প্রত্যেকেরই ক্ষতি হয়েছে। গরিব হোক বড় লোক হোক, প্রত্যেকেরই ক্ষতি। মাছের ভেড়ি তো আমাদের অবশ্যই, মাছের ভেড়ি তো প্রচুর ক্ষতি আমাদের এখানে নদীবাদ থেকে। রাজ্য সরকারের তরফ থেকে যে সকল সাহায্য দেওয়া হচ্ছে মানুষের দুর্গত জনের জন্য, তার এরফল চলে যাচ্ছে। কারণ মানুষের মাথা গোজার ঠাঁই পর্যন্ত এই মুহূর্তে নেই। সেই মাথা গোজার ঠাঁই পাওয়ার জন্য, মাথায় একটু ছাউনি দেওয়ার জন্য এই তেরফুলের ব্যবস্থা। তো ওই গাড়ি চলে যাচ্ছে, সেখানে ওই সব দুর্গত দুস্থ মানুষদের হাতে এই তেরফুল চলে যাচ্ছে।
মানুষের পরিস্থিতি খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখুন নাজাটের প্রান্ত দেশে আমরা পৌঁছে গেছি। তো এখানে দেখুন একটা একতলা বাড়ি, মানে অ্যাডভেস্টার দেওয়া, সেই বাড়ির অর্ধেক জলমগ্ন, সেখানে মানুষ বাস করার কোনো পরিস্থিতি নেই। এদিকে দেখুন আর একটা বাড়ি পড়ে একদম শেষ হয়ে গেছে। তো জনগণের পরিস্থিতি খুবই খারাপ, মানুষ অসহায়ভাবে জীবনযাপন করছে। আমরা কি কঠিন পরিস্থিতি, ভাবতে খুবই কষ্ট হচ্ছে আজকের আমাদেরকে, গলা ধরে আসছে আমার। এই রকম পরিস্থিতিতে মানুষ কিভাবে বাস করতে পারে? প্রাকৃতিক রোষ, প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে আজকের এই জায়গায় ফেলে দিয়েছে। কিন্তু তবু মানুষ প্রতিকূলতার সঙ্গে লড়াই করে যে জীবনযাপন করে, মানুষ সবকিছু কঠিন পরিস্থিতিকে কিভাবে সামলে নিয়ে আবার নিজের জীবন ছন্দে ফিরে আসে, তার জন্য আপনারা দেখুন আজকে এই কাকুরা কাজ করে চলেছে তাদের বাড়ি ঘর ঠিক করার জন্য। কারণ কিভাবে তারা দিন কাটাবে? এরপরেও যদি আবার এরকম বৃষ্টি হয় তাহলে মানুষ কিভাবে তারা বাস করবে? কাকু, আপনার নাম কি? আচ্ছা, কাকুর নাম কি? আচ্ছা, আপনাদের এই ঘর বাড়ি কি ভেঙে গেছে? পরিস্থিতি খুব খারাপ, বাস করতে পারছেন না। তো রাত্রেতে কোথায় থাকছেন? এর উপরেই রাত্রে থাকছেন? দেখুন রাত্রিতে কাকুরা এখানেই থাকেন, এনারা চেষ্টা করছে সেটাকে আবার আড়াল করে কিছু পেপার দিয়ে থাকার জন্য। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হচ্ছে? সময় সময় দিচ্ছে। কোথা থেকে পাচ্ছেন? ত্রাণ থেকে, ত্রাণ তহবিল থেকে বিভিন্ন, বা ওখান থেকে নেজার থেকে যা দিচ্ছে, তাই তো সরকারি। আর চাল ডাল দিচ্ছে, সেটাও রান্না করার তো লাইন নেই তো এখন, মানে রান্না করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, পরিস্থিতি খুবই খারাপ, তারা কাজই করে যাচ্ছেন। সেই কথাই বলে ওরা কাজ করে, আমরা সেই কবিতায় পড়েছিলাম যে ওরা কাজ করে। তো এখানেও সেই জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা। তো নগরের প্রান্তরে ওরা কাজ করে, যে সভ্যতাকে যারা বাঁচিয়ে রেখেছে, এই সভ্যতা সমস্ত দিক দিয়ে ধ্বংস হয়ে যাবে, কিন্তু সভ্যতাকে আবার বাঁচিয়ে তুলবে, আবার সভ্যতাকে গড়ে তুলবে, আবার এই মানব সভ্যতাকে আবার টিকিয়ে রাখবে, এই সমাজকে টিকিয়ে রাখবে এই সকল প্রান্ত মানুষদের, যারা মাটির মানুষদের, যারা কাজ করে আবার তাদেরকে নিজের জায়গা নিজেরাই তৈরি করে নেবে। আমরা মানুষ, কিছু হয়তো সাহায্য সরকারিভাবে বা অন্যভাবে আসবেন, কিন্তু সেই সাহায্য তো এনারা পাবেন না, যে জীবনযাপন এনাদের ছিল। সেই জন্য বছরে প্রতিবার প্রায় এইভাবে নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে এই আমফানের জন্য আরো বেশি ক্ষতি হয়ে গেল। তো এনারা চেষ্টা করছেন যে কিভাবে আবার নিজের জীবনের ছন্দে ফিরে আসা যায়। 3টে ছেলে মেয়ে, সব পড়াশোনা করে, স্কুলে যায়? কোন ক্লাসে পড়ে? সব ছোট ছোট। আর আপনার? বিয়ে হয়ে গেছে, দুটো, একটা আছে, আবার গিন্নিরাও আছে। তাহলে তো ভালোই তো, মানে খরচা আছে। অবস্থা খুবই খারাপ। কি কাজ করতেন আগে? সব ভাটাই সাহেব কাজ করতেন, ভাটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেভাবে হোক মোটামুটি যাক, কিছু কিনে খাবেন সবাই। ঠিক আছে। আমাদের ঘরে সব শেষ হয়ে গেছে, এতটা করে জল গলার সময় তাই না? এই গ্রামের নাম কি? নেতাজি পল্লী। নেতাজি পল্লী। পরিস্থিতি তো খুবই খারাপ। তো আপনারা সবাই এই রাস্তার উপরেই বাস করছেন? ঘর আছে সব এই রাস্তার, সব রাস্তার উপরেই চলে এসেছে। মানুষ রাস্তার উপরে বসবাস করছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার সরকারিভাবে ত্রাণ বলতে গেলে যেটা দেওয়া হচ্ছে, মানে ভাত, সেটা হচ্ছে আধপেটা। আমার ফ্যামিলিতে 4 জন আছে। আচ্ছা, আমাকে 4 বাটি ভাত দেওয়া হচ্ছে, ছোট্ট একটা বাটিতে ভাত দেওয়া হচ্ছে, ঠিক আছে? সেটা 2 জনের বেশি হচ্ছে না। আর আলু সয়াবিনের তরকারি, এই হচ্ছে সারাদিনের খাবার। জল অন্য জায়গাতে আসছে, নদীর বাঁধ কিছুটা হয়েছে, এখনো কমপ্লিট হয়নি, মিনিমাম কমপ্লিট করতে। তারপরে আমাদের এই যে জল যেটা ঢুকে আছে, সেটা কিন্তু বেরোনোর কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, একটা সুইচ গেট আছে, সুইচ গেটের অবস্থাটা খুবই খারাপ, জল বেরোবে না। আমাদের মিনিমাম অন্তত 15 দিন আমাদের এই জলের এইভাবে ঘরদর থাকবে। তারপরে পায়খানা বাথরুম, যেটা সব থেকে বড় সমস্যা, পায়খানা বাথরুম। রাস্তার ধারে কোনো পায়খানা বাথরুম নেই, কোনো ওষুধ আজ অবধি সরকারিভাবে কাউকে দিয়ে যায়নি।
যে কোনো মুখে অসুস্থ হয়ে গেলে একটু ব্লিচিং পাউডার ছড়ানো বের হয়ে যাচ্ছে, সেটাও করি। আমাদেরকে এটা নেজার 2 নম্বর, নেজার 2 পঞ্চায়েত, সন্দেশখালী 1 নম্বর ব্লক। মানে সবাই সব কিছু জেনেও সাধারণ মানুষের দিকে কারো নজর নেই, মানে একবেলা করে দুটো ভাত দিয়ে যাচ্ছে, এই লোকজনগুলো একবেলা করে দুটো ভাত দিচ্ছে, তাই এরকম করে মানুষ বাঁচবে কি করে বলুন আপনারা? এখানে যা পরিস্থিতি হয়েছে তাতে সাধারণ মানুষ যেভাবে আমরা আছি কোনো রকম ভাবে কোনো কিছু আসে, সবাই তো আসছে কিন্তু কেউ তো কিছু করছে না। বছর বছর আমার সবচেয়ে খারাপ লাগছে, আমি নদীর ধারে বসবাস করে আমার নদীর বাঁধ ভাঙবেই, আমার সকালবেলায় বাঁধ ভেঙে যাবে, আবার রাত্রিবেলা জল বেরিয়ে যাবে, আবার রাত্রিবেলা বাঁধ ভাঙবে সকালবেলা, কিন্তু জলটা বেরোচ্ছে না দিয়ে সেখান থেকে এই ঝড়ের থেকে জল কিন্তু বেড়েই যাচ্ছে, কোনো রকম ভাবে দাঁড়িয়ে জলটা সরবরাহ কোনো জায়গায় নেই। অথচ এখানে বিডিও অফিস আছে, থানা আছে, সবাই দেখেছে, শুধু সান্ত্বনা প্রায় একটাই যে নদীর ভাত আজটায় কাল হয়ে যাবে। ওদেরকে বললে কোনো গুরুত্বই করছে না, কেউ গুরুত্ব করে, কোনো গুরুত্ব নেই, বললে চুপচাপ। তো দেখুন আপনারা মানুষের পরিস্থিতি খুবই দুর্গত, মানে এত বাজে অবস্থা যে মানুষ কি বলবো। তো তারপরেও সাহায্যের ক্ষেত্রে ঘাটতি আছে, বিশেষ করে প্রচুর মানুষের অসুবিধা, এবং মেয়েরা বা ছেলেরা সব বাথরুমের অনেক প্রবলেম হচ্ছে, সেই জিনিসটা একটা বড় সমস্যা। এবং সব গ্রাম থেকে সব চলে এসেছে রাস্তার ধারে বসবাস করছে, কিছু করার নেই, মানুষের খুবই পরিস্থিতি খারাপ। আরেকটা জিনিস, যে আইলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল সরকারিভাবে কেন্দ্র সরকার টাকায়, সেটা টোটালি লক করা আছে, খোলা হয়নি, সবাইকে খোলেনি। কালকের ওনারা তালাটাকে খুলে দিয়েছে গতকালকের, কিন্তু কোনো মানুষের মধ্যে ঢুকতে দেয়নি। এইটাই বুঝতে পারছি না, এই সরকারি আইলা ফ্ল্যাট যাদের আমাদের জন্য, কিন্তু আইলা সেন্টার বন্ধ আছে, মানুষ উঠতে পারছে না, আইলা সেন্টার বন্ধ করে দিয়েছে, খুবই খারাপ। ভিডিওকে বলে, প্রধানকে বলে, কাউকে কোনো কাজ হচ্ছে, মানুষ আইলা সেন্টারে উঠতে পারছে না। এ কি কারণ? সেটা তো করা হয়েছে যারা বিশেষ করে বন্যা প্লাবিত এলাকা, বন্যার এলাকা বা নদীমাতৃক দেশ, এইসব জায়গাগুলো। তো এখানে যারা নদীতে প্রবলেম ভেঙে গিয়েছে, তাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, তো তারা থাকার জন্য ওই আইলা সেন্টারেই থাকবে। এবং আমরা শুনেছি হেলিপ্যাড ওখানে করা আছে উপরে, সেখানে এসে ত্রাণগুলো নামিয়ে দেয়া হবে। তো যার এরকম একটা অবস্থা, সেই আইলা সেন্টারে নাকি থাকতে পারছে না, সেখানে মানুষ ঢুকতে পারছে না। জানি না কি অবস্থা, কি পরিস্থিতি, সেটাকেও আমি বলবো প্রশাসনকে বা গভর্নমেন্টকে, সরকারকে সেদিকে নজর দেওয়া হোক। তো সাধারণ মানুষের পরিস্থিতি খুবই খারাপ। সন্দেশখালী ব্লকের মানুষদের, তো আমরা নেজাট 2 নম্বর, তো এখানে দেখছি যে আইলা সেন্টারের অবস্থা খুবই করুণ, কারণ সেখানে মানুষ যাওয়ার উপযোগী না, আইলা সেন্টারে যেতে পারছে না, এরকম একটা পরিস্থিতি। জনগণকে কাছে জিজ্ঞাসা করলো, জনসাধারণ বলল দরজা খোলা নেই, কালকে নাকি খুলে দিয়েছে কে, কিন্তু তারপরেও মানুষ প্রবেশের কোনো লাইন নেই, সেরকম কোনো পরিস্থিতি নেই, রাস্তা নেই, অবস্থা খুবই খারাপ। তো প্রশাসনের কাছে আমার করুণভাবে অনুরোধ আমাদের, যে আপনারা এই বিষয়টা দেখুন, সরকারি দপ্তর বা সরকারি বিভাগে যারা আছেন তাদের কাছে, এই ডিপার্টমেন্টে যারা আছেন তারা দেখুন এটা কিভাবে কাজের উপযোগী করা যায় আগামী দিনে। 2009 সালে 25শে মে এ আইলা হয়েছিল, আমরা জানি। তো সেই ভয়াবহ পরিস্থিতিকে স্মরণ করে কেন্দ্র সরকার এই আইলা সেন্টারের ব্যবস্থা করেছিল। প্রতিটা আইলা সেন্টার প্রায় 3 কোটি টাকা, আমি আমার অনেক জায়গায় দেখেছি 3 কোটি টাকা বাজেটের এই আইলা সেন্টার। তার উপরে হেলিপ্যাডেরও ব্যবস্থার কথা ছিল, কিন্তু সেখানে ত্রাণ কোনো পরিস্থিতি না থাকলে হেলিকপ্টার সেখানে নেমে তার ব্যবস্থা করে দেবে, র্যাম্প করা আছে, সেখানে গাড়ি দিয়ে সোজা উঠে যাবে। তো অবস্থা খুবই খারাপ, তারও কোনো কিছু বুঝতে পারছি না। এখন শুধু ভুতুড়ে বাড়ির মতো শুধু দণ্ডায়মান অপেক্ষা করছে আমার আপনার আইলা সেন্টারের। যেসব পরিস্থিতিগুলো দেখালাম, তো সরকারের তরফ থেকে যেগুলো আর কি দেওয়া হচ্ছে, তো এই মুহূর্তে এখানকার মানুষের পরিস্থিতি খুবই খারাপ। সুন্দরবনের মানুষের অবস্থা খুবই খারাপ, নেজাট বাস স্ট্যান্ড, মার্কেট সবকিছু আছে। তো মানুষ আজকের খাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা, তাদের বাধ্য হয়ে ত্রাণ দিতে হচ্ছে সরকারি তরফ থেকে, সেগুলো চেষ্টা করছে যতটা কিছু করার, কিন্তু তবুও তো মানুষ
সেইভাবে পূরণ করতে পারে না, কারণ এতটা মানে বাড়িতে যা চাহিদা সেই অনুসারে দেওয়াটাও সম্ভব নয়। তো তবুও দেওয়ার চেষ্টা করছে। মানুষ তো বেঁচে থাকতে হবে আমাদের, আমরা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো এই প্রত্যন্ত এই গ্রামের মানুষেরা, এখানকার মানুষেরা যে পরিস্থিতিতে অবস্থা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বারংবার এইরকম প্লাবন, এইরকম বন্যা এরকম হতেই থাকছে আর মানুষের এই দুর্গত অবস্থা থাকছে। তো সরকারের কাছে আরো অনুরোধ করব যে যাতে জলটা উঠলে অন্তত সহজে সরে যায়, তাড়াতাড়ি সেটা আবার চলে যায় এবং মানুষ যাতে সুস্থভাবে বসবাস করতে পারে এই অনুরোধ রাখবো। দাদারা চেষ্টা করছেন অনেকটা, বিশেষ করে দাদা যেভাবে সাহায্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন খুব ভালো লাগছে আমাদেরকে। বা এইভাবেই মানুষের পাশে দাঁড়াতে হবে। সবার তো পয়সা দিয়ে অনেকে না পারলেও শ্রম দিয়ে অনেকে সাহায্য করে, চেষ্টা করুক মানুষ যাতে ভালোভাবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাজাট বিডিও অফিসের সামনে। তো সামনে নাজাট মার্কেট, তো ওখান থেকে আমরা এগিয়ে এসেছি। আমরা এখন দেখছি কালীনগর নাজাট শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের তত্ত্বাবধানে এখান থেকে আর কি খাবার পরিবেশনের ব্যবস্থা করছে। বিশেষ করে বন্যা দুর্গত মানুষরা যারা আমফানের কবলে পড়ে পরিস্থিতি খুবই খারাপ, তাদের জন্য আর কি এখানে রান্নার ব্যবস্থা করেছে। সেইভাবে যতটুকু সাহায্য করা হচ্ছে, তারপরেও বিভিন্ন ধরনের সংস্থা, বিশেষ করে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, এখান থেকে ব্যবস্থা করা হচ্ছে নাজাটের দুর্গত মানুষদেরকে খাদ্য পরিবেশন বা অন্যান্য সাহায্য দেওয়ার জন্য। বারে বারে আমরা দেখেছি উঠে এসেছে এই সকল আমার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বাংলার বিভিন্ন প্রান্তে তারা বিভিন্নভাবে মানুষের সাহায্য করে আসছে। এখানেও তার নজির দেখা যাচ্ছে। তো তারা চেষ্টা করছেন, অনেকগুলো আমরা দেখছি ওভেন আছে, কড়াই আছে, সব কিছু রান্নার ব্যবস্থা আছে। তো এখান থেকে রান্না করে মানুষের দূরে দূরে পৌঁছে দিচ্ছেন, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, অভুক্ত থাকে না এমন মানুষ। এর জন্য চেষ্টা চরিত্র চালানো হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ। আমরা চাই বারংবার এইভাবে এই মানুষের পাশে উঠে আসুক, দাঁড়াক এইসব মানুষেরা, আর এই রকম ধরনের সংস্থা দাঁড়িয়ে যাক। আর সরকারের কাছে আমাদের কাতর অনুরোধ যে আপনারা আরও বেশি পজিটিভ দিক ভাবুন, অ্যাক্টিভ হন, আপনারা চেষ্টা করুন আরও বেশি মানুষের সেবা করা যায়, মানুষ যাতে অভুক্ত না থাকে। বিশেষ করে তাদের চাল নেই, থাকার কোনো অবস্থা নেই, সেখানে অন্তত থাকার ব্যবস্থা করা এবং খাদ্য এবং বাসস্থান, এই দুটো জিনিস অন্তত তাদের কাছে পৌঁছে দেওয়া, এই অনুরোধ কাতর রাখবো। তো আপনারা দেখুন তার রান্নার সরঞ্জাম বা পরিস্থিতি। তো আপনারা দেখুন এই সংস্থার তরফে দায়িত্ববান যেসব মানুষেরা আছেন তাদের কাছ থেকে দু এক কথা শুনুন, তারা কেমনভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, চেষ্টা করছেন, সাহায্য করছেন। কালীনগর নাজাট শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম একটা মাধ্যম। আমাদের নরেন্দ্রপুর থেকে মরারা এসছেন এখানে রিলিফিতে। এই 3 দিন যাবত আমাদের 3500 মানুষকে মানে কুকফুড রান্না করা খিচুড়ি দিয়েছেন এবং ড্রাই ফ্রুট দেবেন। তার লিস্ট হয়ে গেছে, প্রায় 1200 মানুষকে ড্রাই ফ্রুট দেওয়া হবে। এবং এছাড়াও বিভিন্ন সংস্থার থেকে আসছে যারা ড্রাই ফ্রুট নিয়ে আসছেন বা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিয়ে আসছেন, যেটা আমাদের আশ্রমের মাধ্যমে বিভিন্ন এলাকায় যেগুলো মানে যাওয়া যায় না দুর্গম স্থানে, সেখানে আমাদের ভলেন্টিয়াররা অক্লান্ত পরিশ্রম করে সেসব মানুষদের হাতে তুলে দিচ্ছেন, যেগুলো মুখে ভাষায় বা বোঝানো যায় না, না দেখলে। এছাড়া এখানে দেখছেন যে কত ভলেন্টিয়ার কাজ করছে। আপনারা এই মুহূর্তে কতজন ভলেন্টিয়ার আছেন? এখানে প্রায় 40 জন ভলেন্টিয়ার কাজ করছে প্রতিদিন। আচ্ছা, এবং কত মানুষকে এই পর্যন্ত মোটামুটি সাহায্য করে চেষ্টা করে? আমরা 3 দিনে প্রায় 3500 জনকে, প্রায় 3500 মানুষকে সাহায্য করার চেষ্টা করেছেন। এছাড়া কোভিড-19 থেকে চলছে প্রায় 2-2,500। এর আগের থেকেই আপনার করোনার সময়ে কোভিড-19 থেকে আপনার চেষ্টা করছেন বা মানুষের সাহায্য করার জন্য, দুর্গত মানুষদের যাদের খাওয়া হচ্ছে না, আয় ইনকাম নেই, তাদের জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আমরা বলবো যে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমকে যথেষ্ট ধন্যবাদ, কারণ এই জন্য এই সংস্থার মাধ্যমে
মানুষের যে আর কি আজকের যে করুণ অবস্থা যা হোক করে কিছুটা অন্তত সুরাহা হচ্ছে, এটাই আমাদের কাছে যথেষ্ট। আরও চাই আরোভাবে এগিয়ে আসুক, আরও উন্নতি হোক সেবাশ্রমের, আরও ভালো হোক, যাতে আগামী দিনে তারা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারেন। দাদা আপনার নাম কি? আমার নাম পরিতোষ দাস। পরিতোষ, আমি আশ্রমের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আপনি আশ্রমের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আনন্দ দাস হচ্ছে আনন্দ দাস ভবন হচ্ছে Secretary। সেক্রেটারি। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা যাতে ভালো থাকুন, আপনাদেরকে সুস্থ রাখুক, যাতে আপনারা আরো ভালোভাবে কাজ করতে পারেন। এবার আমরা এগিয়ে চলেছি পাল বৈষ্ণব পাড়ার দিকে। এটা নেজার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি গ্রাম। এখানে নদীর বাঁধ ভেঙে গিয়ে চারিদিকে সব ভেসে গিয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেজাট 2 নম্বর ব্লকের আন্ডারে। তো এটা পাল বৈষ্ণব পাড়া। তো এখানকার মানুষের পরিস্থিতি খুবই খারাপ, কারণ বিশেষ করে সামনে বিদ্যাধরী নদী, এই বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে গেছে। তো বাঁধ ভেঙে যাওয়ার পর অনেক চেষ্টা করেছে গ্রামবাসীরা ওটাকে বাঁধার জন্য, কিন্তু মানুষের কাজ নয়, এটা সামর্থ্য নয়, সে চেষ্টা অসাধ্য হয়ে গেছে। কারণ এটা আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, তো সেটা আর হয়নি হয়তো, সেই জন্য আজকের এই পরিস্থিতি। আমফান আসার পরিপ্রেক্ষিতে নদীর বাঁধ ভেঙে গিয়েছে। 2009 সালে যে আইলা হয়েছিল 25শে মে, সে আইলাও পরিস্থিতি খারাপ ছিল, তারপরও আমরা সচেতন হয়নি, হয়তো আমাদেরকে সেইভাবে খেয়াল রাখতে পারিনি। কিন্তু আবার সেই 2009-এর পরে 2020 সালে এসে আমরা আবার দেখছি একই রকম পরিস্থিতি আমাদের হলো। তবে প্রতি বছরই কম বেশি ভাঙে, কারণ নদীর দেশে যারা বাস করে তাদের অবস্থা খুবই প্রতিকূল, তারা খুবই কষ্ট করে জীবনযাপন করে, মানুষদের খুবই কষ্ট হয় এই জীবনযাপনে। কারণ এখানে আয় ইনকামের ক্ষেত্রেও অনেক সমস্যা থাকে, প্লাস হচ্ছে এর সঙ্গে সঙ্গে যদি এইরকম ধরনের প্লাবন, এই ধরনের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ যদি এসে যায়, তাহলে মানুষের আর ভালোভাবে বাস করার কোনো পরিস্থিতি থাকে না। তো সেই জন্য আপনারা দেখছেন পরিস্থিতি খুবই খারাপ। আবার জোয়ারের জল উঠছে, এই জল উঠলে আবার সবকিছু ভেসে গিয়ে একাকার হয়ে যাবে। সামনে আবার পূর্ণিমার গুণ আছে, সামনে পূর্ণিমার গুণ আছে। তো পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনারা এনাদেরকে সামনেই শুনে নিন, এনারা কি বলতে চাইছেন এদের পরিস্থিতি। আমাদের সব ক্ষেত খামার সব বুড়ে গেছে, আমরা খুবই দুরবস্থার মধ্যে আছি, আমাদের বাড়ি ঘরদর সব ভেঙে গেছে, আমাদের দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা খুব দুরবস্থার মধ্যে আছি। আমাদের এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হচ্ছে না, এরকম একটা ব্যাপার। কলের জলের মধ্যে কেঁচো, আমরা খুব দুরবস্থার মধ্যে আছি, আমরা পানীয় জলটাও ভালো পাচ্ছি না, এরকম একটা ব্যাপারের মধ্যে আমরা আছি, পরিস্থিতির সম্মুখীনের মধ্যে আছি। আর একটু পরে আপনারা দেখতে পাবেন সব বুড়ে যাবে। তেরান আমরা এই ত্রিপল পেয়েছি, মিথ্যে কথা নয়, এখনো পর্যন্ত আমরা খাদ্য খাবার কিছু পাইনি। অন্যান্য বারে আয়লার সময় হেলিকপ্টার নেজাট বাজারে দেখলাম খাদ্য দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, এখানে এখন আসেনি, একেবারে বুড়ে গেছে, গলা পর্যন্ত সেগুলোই দিয়ে গেছে, কিন্তু আমাদের এখানে এখন আসেনি, হয়তো আসবে ভবিষ্যতে জানি না। তবে আপনারা দেখবেন যাতে আমরা সাহায্য পাই। আমাদের পলিথিন টলিথিন সব পেয়েছি, মোটামুটি খুবই আমাদের দুরবস্থা এখন। এই গ্রামের নাম নেজাট 2 নম্বর পাল বৈষ্ণব পাড়া। আপনার নাম দাদা? শান্তনু শান্তনু জানা। আচ্ছা আচ্ছা, এটা নেজাট 2 নম্বর ব্লকের আন্ডারে। আমাদেরকে কিছুই দেয়নি সাহায্য, শুধু একটা করে পলিথিন, এছাড়া কিচ্ছু না। এ তো এক্ষুনি সব ডুবে যাবে, ওই তো বাঁধ টাঁধ সব ভেঙে গেছে, দেখছি জোয়ারের জল আসছে, খুব ভয়াবহ। এখন কি যে হবে, পূর্ণিমার গণে না যদি বাঁধা হয়, আমাদের অবস্থা খুব শোচনীয়। পূর্ণিমার গণের আগে যদি বাঁধা হয় তাহলে আমরা এখানে থাকতে পারবো না, পূর্ণিমার গণে না বাঁধা হয়। নেজাট বাজার সংলগ্ন একটা গ্রাম নেজাট খাদিপাড়া। এটা নদীর ধার ঘেঁষে এই গ্রাম। এখানে নদীর বাঁধ ভেঙে গেছে। আমি শেষমেশ গাড়ি রেখে এই রাস্তা দিয়ে এগিয়ে গেলাম এখানকার মানুষের করুণ অবস্থা দেখার জন্য। চোখে না দেখলে তা বোঝা যায় না।
আর ঘর দুয়ার দেখতে পাচ্ছ কি হয়ে আছে, জিনিসপত্র একেবারে সব বুড়ে এলাই কারখানা হয়ে গেছে। দেখছো আমাদের যা অবস্থা, আর বাবা বলো না, যা গেছে আমাদের দিন, কাপড় চোপড় সব ভেসে নদীতে গেছে। খাচ্ছেন কিভাবে? হ্যাঁ, ওই ভাত আসতিছে, আচ্ছা, ভাত দিচ্ছে না, খাবার দিচ্ছে ওরা, চেষ্টা করতে খিচুড়ি দিচ্ছে ওরা, দিচ্ছে জল এনে দিচ্ছে, ওরা যত চেষ্টা করছে আমাদের জন্য। ওরা করছে না এমন কিছু না, আমাদের যা হোক খুব দিচ্ছে। ক্ষতি হয়ে গেল। ওরে বাবা খুব ক্ষতি হয়ে গেল। আর ঠিক আপনাদের এই জায়গাটাই ভেঙেছে তো, দেখুন হ্যাঁ, আপনাদের ঠিক জায়গাটাই ভেঙেছে, মানে ঘরের পাশ। এখানে জল বাবা, এটা ভেঙেছে মানে এ তো নিয়ে চলে গেল। মানে এখন সব একেবারে আমাদের ঘর তোর একবারে 1 হাঁটু করে জল। সে কি অবস্থায় যে আমরা বাস করছি বাবা, সে আর কি বলবো, পরিস্থিতি খুবই খারাপ। খুব খারাপ। দিচ্ছে ওরা যতটা পারছে চেষ্টা করছে, ভাত তরকারি যা দিচ্ছে। কবেলা দিচ্ছে? হ্যাঁ, দুবেলাই দিচ্ছে। খিচুড়ি আসছে, আবার ইয়ে থেকে খিচুড়ি দেয়, ভাত দেয়, খেতে দিচ্ছে। কারা দিচ্ছে? ওই রামকৃষ্ণ, হ্যাঁ, ও আশ্রমের থেকে দিচ্ছে। আর ভাত দিচ্ছে কারা? আর ভাত দিচ্ছে আমাদের এই সরকারের থেকে, পঞ্চায়েত থেকে যাক, দিচ্ছে, খেতে দিচ্ছে না, আমার নামা টিফিন দিচ্ছে। এদিকে আরো অনেকটা হ্যাঁ, ভেঙেছে না? অনেকটা গেছে বা ওধারে তো আবার দেখলে তোমরা কি হবে। মানুষের করুণ পরিস্থিতি আর বাড়িঘরের এই রকম ভয়াবহ বিভৎস অবস্থা দেখতে দেখতে একটু এগিয়ে গেলাম। এর মধ্যে দিয়েও কিন্তু মানুষ বেঁচে আছে। এই দেখুন, বাচ্চারা কিন্তু তাদের শৈশব এখনো টিকিয়ে রেখেছে, কারণ এতটা খারাপ অবস্থার মধ্যেও তারা কিন্তু খেলেই চলেছে। ওই বাড়িতে জল উঠে আমরা এদিকে আসলাম। কোন দিকটা? এইদিকে উঠে নিয়ে গেল। এদিকে, যেদিকে জল উঠেনি সেই দিকে চলে এসেছিলে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ে ও, তুমি 3 3। তুমি 1 তোমার নাম কি? কৃষ্ণা করো, আচ্ছা, তোমার? লজ্জা করো। আচ্ছা, ওর মানা প্রথম ঝড়ের দিন মোটামুটি একটু উপর থেকে জল যাচ্ছিল, আর জল তো এই কানায় কানায়, এই রাস্তার একদম কানায় কানায় জল। দক্ষিণ আগড়াতলা খাদিপাড়া। আপনাদের পরিস্থিতি এখন কি অবস্থা আছে? অনেক ভালো আছি, সবাই সুখে রয়েছে। সুখ কষ্ট লাগলেও এটায় কষ্ট মনে করছি না, সুখেই রয়েছি। সরকার আমাদেরকে ভালো জিনিস দিচ্ছে, খিচুড়ি দিচ্ছে, ভাত দিচ্ছে, সব জিনিস দিচ্ছে। তাহলে আজকে আমাদের হালটা দেখুন, কষ্ট বুকে থাকুক, মুখ ফুটে বলি না। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের নীতি। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আমরা চেষ্টা করব পৌঁছে দেওয়ার। আজকে যদি আমরা এইখানে আমাদের একটা জলের ব্যবস্থা নেই, শহরে পৌরসভা এলাকা পানীয় জল পাচ্ছি, আমাদের কি করার রয়েছে? এখানে কিচ্ছু নেই। বলুন, আমরা নোনা জলের উপর দিয়ে বাস করি, টিউবওয়েল হয় না, হবে কি করে? আমাদের রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা নেই। বসালে কি হয়? সেটাই জানি। আপনি বলুন, বসালে কে বসাবে? আজকে 34 বছর হবে, হ্যাঁ, জলটা ভালো আসবে আসবে। আচ্ছা, আজকে যদি আমার বাপ যদি ভালো বিদ্যুৎ। মানুষ কিভাবে জীবনের অভিযোজন ঘটায় তা না দেখলে বোঝা যায় না। দেখুন, তারা কেমন সচ্ছল জীবনযাপন করছিল, এখন তারা ভেলায় চড়ে নিজেদের প্রয়োজনীয় কাজ মিটিয়ে নিচ্ছে।
চারিদিকে কি করুণ পরিস্থিতি, মানুষের ঘরবাড়ি সব ভেঙে গেছে, জলমগ্ন হয়ে গেছে। মানুষের এইরকম করুণ দশা দেখে নিজেদেরই যেন কেমন একটা খারাপ লাগছিল। এই দেখুন চারিধারে সব বাড়িঘরগুলো কেমন জলের তলায় অথবা অর্ধ নিমজ্জিত অবস্থায় রয়ে গেছে। নিজেদের খাবার জলটুকু পর্যন্ত নেই। সেই খাবার জল নেওয়ার জন্য তারা দূর থেকে এসে দেখুন জলের মধ্যে হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। মানুষ কিভাবে কষ্ট করে জীবনযাপন করছে এটা না দেখলে কখনো বোঝা যায় না। এখানে মানে বুড়ে গেছে, ঝড়ের পর দিনকারে জলটা ঢুকে গেছে। তা মানে সরকারি অনুদান আমরা খুব কমই পেয়েছি বলতে মানে পরশুদিন থেকে আমরা ভাত পেয়েছি। আজকের আমরা রুটি আর মুড়ি পেয়েছিলাম। আর রামকৃষ্ণ মিশন এর আগের দিন থেকে মোটামুটি আমাদেরকে কিছু হেল্প করেছে খিচুড়ি দিয়ে। এই আমরা আর তিরপলটা পেয়েছি হয়তো, তাও ওই যেটুকু তিরপল পেয়েছি সেটুকুই টং করে আছি, আলা করেই আছে। আর জলটা মানে ঢুকছে বেশি, বেরোচ্ছে না। আর আমাদের একটাই সুইচ গেটের অবস্থা খুব একটা ভালো নয়। মানে কি বলবো, সুইচ গেটটাকে অতিরিক্ত যখন এই জলের প্রেসারটা দেওয়া হবে, সুইচ গেটটা পরবর্তীকালে ভেঙে পড়তে পারে। যার ফলে আমরা হালকাভাবে যাতে জলটা মানে সীমিত পরিমাণে যায় সে চেষ্টাও করছি, পোলটাকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। জলের তলায় ঘরবাড়িগুলো কেমন যেন সেদিয়ে আছে। দূর থেকে দেখলে নিজের মনটা যেন কেমন করে ওঠে। আর মানুষজনের নিরীহ মুখ দেখলে কি কষ্টই না হয়। এদের সবার হয়তো পাকা বাড়ি ছিল, একতলা বাড়ি অথবা টালির ছাউনি অথবা অ্যাডভেস্টার। তারা কিন্তু এখন সবাই পেপারের চালে চলে এসেছে। তাদের এখন অবস্থা ভেড়ির ধারে অর্থাৎ নদীর বাঁধের কিনারায়। আপনাদের বাসগৃহ কোথায়, কোন জায়গাটায়? ওইটা আচ্ছা, এখন আর ওখানে থাকতে পারছেন না, জলমগ্ন। বাদ দিয়ে আপনারা এখানে এসছেন। এগুলো কি ক্যাজুয়াল করেছেন, মানে সাময়িকের জন্য করেছেন কিছু?
তুমি কোন ক্লাসে পড়ো? 5 তোমার নাম কি? তাজমালে কোন স্কুলে পড়ো? জুনিয়র জুনিয়র স্কুল। ও, তোমাদের কি এই বন্যায় কি হয়েছে, মানে আমফানে কি হয়েছে? ভেঙে গেছে, ঘর তো ডুবে গেছে, ঝড়ে কারো চালি উড়িয়ে নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তোমাদের ঘর কোথায়? ওই তো ওই দিকতে সামনে আচ্ছা, ওই মানে জলের মধ্যে? জলের মধ্যে আছে। তা তোমরা এখন খাওয়া দাওয়ার কোথা থেকে পাচ্ছ? যা দিচ্ছে তাই খাচ্ছে, খিচুড়ি, ঘরের থেকে ভাত, যা হোক জলের সকালবেলাটা যা হোক ঘরের থেকে জল দিচ্ছে, মুড়ি দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা খেয়ে বেঁচে আছি, এসব ফল দিয়ে ওইসব খেয়ে তো আছে, তাছাড়া কি খেয়ে সেটাই তো আছে? সব বলছি। ভেঙে চুরে গেছে। ঠিক আছে। আর বইপত্র কি করেছো সব, মানে বইপত্র সব রাখা রয়েছে। আছে? ঠিক আছে তো? অনেকের ভেসে গেছে, হ্যাঁ, তুলতে তুমি উদ্ধার করতে পেরেছো তো? আগের থেকে বার করে দিয়েছি তো, বইপত্র সব নিয়ে চলে এসছে আর কি। জীবনে বাঁচার জন্য জীবন নিয়ে এসে ছোটাছুটি। আগের থেকে বের করে দিয়েছি জিনিসটা বইপত্র তোলা যায় না নিয়ে, সব। তাই এরা বেরিয়ে এসেছিল বাচ্চারা। আমরা রাস্তার ধারে পাকা ঘরগুলো সব জলের তলায়। আমরা এই সকল দেখতে দেখতে করুণ মন নিয়ে আস্তে আস্তে ফিরে আসছিলাম। তারপর পথে আস্তে আস্তে দেখি সামনেই রাস্তায় জলমগ্ন। এইসব জায়গাগুলো আগে কিন্তু জল ছিল না, কিন্তু ফেরার সময় এখন সেটা জলে ভর্তি হতে চলেছে, কারণ এখন জোয়ার উঠছে। আপনারা ভেলায় চড়ে নিয়ে আসছেন সব ওই বাড়ি থেকে, এখান থেকে এইভাবে যাতায়াত করছেন সব? হ্যাঁ, প্রতিকূলতার মধ্যে দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে গেলে অভিযোজন করতে হবে আমাদেরকে, সেই জন্য আমাদেরকে এই পরিস্থিতি। এই তো জল ওঠা শুরু করেছে দেখছি। মানুষ কিভাবে তারা জীবনযাপন করছে, এই বাড়িগুলো মানে এরকম হাজার হাজার বাড়ি, তাদের পরিস্থিতি খুবই খারাপ। দাদা দেখছি যে অলরেডি একটা ভেলা বানিয়ে নিয়েছে, তো এখান থেকে যেগুলো ত্রাণের মাল বা অন্য কিছু সেগুলোকে ওখানে পৌঁছে দেওয়া যারা উপরে আছে। আর যারা পেরেছে তারা রাস্তায় এসেছে, কিন্তু রাস্তায় তো সম্ভব না সবাইকে থাকার, সেই জন্য কিছু মানুষ তো তার ছাদের মাথায় আছে বা তার উপরে চেষ্টা করছে সেগুলোকে পৌঁছে দেওয়া নিজেদের বাড়িতে। এইভাবে আর কি জীবনযাপন, একটা কঠিন জীবনযাপন চলছে বর্তমান পরিস্থিতিতে। দেখুন, আমরা অলরেডি রাস্তা যখন এসেছিলাম তখন জল ছিল না, এখন পরিস্থিতি খুব খারাপ। আমরা কিভাবে যাব সেই একটা মানে চিন্তা ভাবনা। তো এই পরিস্থিতিতে আমাদের গাড়ির অবস্থা, জলমগ্ন অবস্থা। দেখুন, এদিকে প্রচুর পরিমাণে জল উঠছে, এরপর এটা অনেক অনেক বেশি জলে পরিণত হবে এবং আর যাওয়া যাবে না, গাড়ি পাস করতে পারবে না, এরকম একটা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি চলছে সারা রাস্তা জুড়ে, বেশিরভাগ জায়গায় এরকম একটা অবস্থা।